নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আজ আপনাদের শোনাব সাহিত্যিক চারু বন্দ্যোপাধ্যায়ের কলমে একটি অসাধারণ গল্প, মমতার ক্ষুধা। চলুন শুরু করা যাক। দয়ালকুণ্ডুর আড়তের মুহুরী নবীন নন্দী যখন 1 সপ্তাহের মধ্যে স্ত্রী, পুত্র, কন্যা সমস্ত পরিজনকে একে একে হারিয়ে একলা ঝাড়া হাত পা হয়ে সংসারে এসে দাঁড়ালো, তখন তার অতি বড় শত্রুও তার দশা দেখে আহা করেছিল বটে। কিন্তু তার যে কত বড় দুর্দিন আর কতখানি দুঃখ উপস্থিত, তা এক ভগবান ছাড়া আর হৃদয়ঙ্গম করতে পেরেছিল দয়ালকুণ্ডুর মা বাপ মরা বিধবা ভাইজি লক্ষ্মী। নবীন নন্দীর বয়স হয়েছে বছর 40 বড়জোর, কিন্তু তার নাম নবীন হলেও এই বয়সেই তার চেহারাটা বিষম প্রবীণ হয়ে উঠেছিল। তার মাথার সব চুলই প্রায় বার্ধক্যের জয়োধ্বজা হয়ে উঠেছে। তার পোড়া কপালে দারিদ্র্য আর সুখ নিজেদের দখল সাব্যস্ত করে কায়েমি বসবাসের জন্য ভদ্রাসনের ভিত কেটে ফেলেছে। তারই ছায়া তার চোখের কোলে পড়ে তার বয়সকে চেহারায় অনেকখানি বেশি করে তুলেছিল। তবু লোকে তাকে সান্ত্বনা দিয়ে বলতো, তোমার বয়সই বা কি, শিগগির আবার একটা বিয়ে করে সংসারী হও। নবীন তার হিতাকাঙ্ক্ষীদের হিতোপদেশ শুনে না হা না হু কিছুই উচ্চবাচ্য করল না। সে 2 হাতের মধ্যে মাথা ধরে ম্লান মুখে উবু হয়ে যেমন বসেছিল তেমনই বসে রইল। লোকে বললে, একসঙ্গে জমের এতগুলো কোপ খেয়ে লোকটা কেমন জুবুথুবু হয়ে গেছে। তার আপনার বলবার মতন শেষ লোকটাও চলে যাবার পর নবীন যখন শূন্য বাড়ির দাওয়ায় এসে বসল, তখন আইবুড়ো মেয়েদের বাপেরা এসে খুব দরদ দেখিয়ে নজির দেখালো। মধুপালের এমনই সর্বনাশের পর সে একটা ডাগর মেয়ে ঘরে এনে তবে বাড়িতে টিকতে পেরেছিল, নইলে তো শূন্য বাড়ি খাঁ খাঁ করে তাকে যেন গিলতে চাইতো। আরে হরিশ সরকারের খুঁড়ো নৌকাডুবি হয়ে ধন জন সব খুইয়ে পাগল হয়ে যাবার জো হয়েছিল। শেষে বুক বাঁধল আমাদের মথুর মজুমদারের সুন্দর ডাগর মেয়েটির মুখ চেয়ে। কিন্তু তার উত্তরে নবীন একটি কথাও বললে না। যে লোক স্ত্রীর মৃত্যুর পরে বড় গলা করে বলে না যে আমি আর এই জীবনে কখনো বিয়ে করতে পারবো না, বা বিয়ের কথা শুনলে আমার সর্বাঙ্গ জ্বলে যায়, তার কাছে মেয়ের বাপেদের আশা ভরসা বড় অল্প। তাই একে একে সকলে সরে পড়ল। টাটকা সুখ, 2 দিন শুয়ে যাক, তখন দেখা যাবে, এই বলে সকলে ভবিষ্যতের আশায় উৎসুক হয়ে বসে রইল। এদিকে দয়ালকুণ্ডু যখন দেখল নবীন কোনোদিন বা একবেলা 1 মুঠো রাঁধে, কোনোদিন বা উপোসেই থাকে, আড়তে এসে চুপচাপ বসে নিজের কাজটুকু সেরে বাসায় চলে যায়, আর স্ত্রী পুত্র শূন্য ঘরের দাওয়ায় মাথায় হাত দিয়ে বসে গুমড়ে গুমড়ে পুড়তে থাকে, তখন দয়ালকুণ্ডু দয়া করে বললে, দেখো নবীন, তুমি একলার জন্যে আর বাসা ভাড়া দিয়ে হাত পুড়িয়ে কেন কষ্ট করবে? তার থেকে বরং আমার বাড়িতে এসেই থাকো। নবীন মাথা নত করে আস্তে আস্তে বললে, যে আজ্ঞে। এতদিন যে চোখের জল দারুণ দুঃখেও পড়বার সুযোগ পায়নি, তার দয়ালকুণ্ডুর সদয় কথায় বের হবার পথ পেল। নবীন চোখ মুছে আস্তে আস্তে বাড়িতে ফিরে গেল। স্ত্রী আর পুত্রকন্যাদের এমন তাড়াতাড়ি পরপর বিদায় দিতে হয়েছিল যে একজনকে বিদায় দেবার পর বিদায় উন্মুখ অপরের তাগাদা তখন মনটাকে তার এমন বিব্রত করে রেখেছিল যে নবীন কাঁদবারই অবকাশ পায়নি। একলা হাতে ওলা ওঠার রোগীদের সেবা করেছে, ঔষধপথ্য দিয়েছে, ডাক্তারের দর্শনই দক্ষিণা গনেছে, আবার যে বিদায় নিয়েছে তার মুখাগ্নিও করে আসতে হয়েছে। তাদের পিছু পিছুই যাত্রা করবে, একটুমাত্র পথের আগে পিছে বইতো নয়, এই ভেবে সে মনে করেছিল যে সে কাঁদতে যাবেই বা কেন।
তাড়াতাড়ি যাবার আগ্রহে সে নিজেকেও বিধি মতে যমের ছোঁয়াচের মধ্যেই রেখে দিয়েছিল। কিন্তু যম সবটিকে সরিয়ে তাকে ছেড়ে দিল, কিছুতেই ছুঁল না পর্যন্ত। যখন নিরাবিল বাড়িতে কাঁদবার প্রচুর অবসর মিলল, তখন নবীনের আর কান্না এলো না। ধনে আর জনে এই কদিনে তাড়াতাড়িতে তার এমন খরচা হয়ে গেছে যে শূন্য তহবিল মিলিয়ে দেখতেও তার আর সাহস হচ্ছিল না। আজ সেই সর্বস্ব শূন্য বাসাখানি ছেড়ে যাবার সময় নবীনের সমস্ত অস্তিত্ব যেন হাহাকার করে কেঁদে উঠল। সবাই গেল, শুধু সে পড়ে রইল। এ যে তার কাছে দুঃখের চেয়ে লজ্জার কথাই বেশি, তাই বারবার তার মনে হচ্ছিল। সে চোখের জলে দাওয়ার ধুলো ভিজিয়ে নিজের সংসার ভেঙে চাটি বাটি তুলে বাবুর বাড়িতে চলে গেল। নবীন নন্দীর আজ যে কি দুঃখ তার লক্ষ্মী নিজের মন দিয়ে বুঝেছিল। তারও যখন বাপের বাড়িতে বাপ মা আর শ্বশুর বাড়িতে স্বামী মারা গেল, তখন তারও এমনই নিরাশ্রয় অবস্থা। তখন তারও কাছে সংসার এমনই ভীষণ শূন্য লেগেছিল। মনে হয়েছিল কোথাও বুঝি কিছু অবলম্বনের বা নির্ভরের বস্তু নেই। এ সংসার যেন অতল অথই অন্ধকার গহ্বর, তার মধ্যে সে যুগ যুগান্তর ধরে শুধু পড়তেই থাকবে, কোথাও থামবে না। তার শ্বশুর শাশুড়ি ছিল না, দেওর আর ভাসুরেরা আর তার জায়েরা তার স্বামী থাকতেই তার সঙ্গে যেরকম সদয় ব্যবহার করত, তাতে বিধবা হয়ে তার এই দুর্ভাগ্যটাই বড় বলে মনে হলো যে ওদের দয়ায় এখন থেকে তাকে নির্ভর করতে হবে। সে নির্ভর যে কূপের মুখে মাকড়সার জালের মতনই পলকা, তা তো তার জানতে বাকি ছিল না। বিধবা হওয়ার দুদিন পরেই তার বড় ভাসুর বললে, বৌমা, তোমাকে তো এখন যাবজ্জীবন আমাদেরই ভরণ পোষণ করতে হবে। তা শিবুর ভাগে পৈতৃক বিষয়ের যে হিস্সা পড়ে তাতে তোমারই এখন জীবন উপসত্ব, কিন্তু তাতে তো আর তোমার খাওয়া পড়ার খরচগুলো কুলোবে না। তাই বলছি কি, সেটা এখন বিক্রি করে কিছু থোক টাকা হাতে পেলে আমরা তোমার খরচটা অন্তত চালাতে পারি। নইলে 10 জন ভদ্রলোক ডেকে তোমার অংশ বুঝে পড়ে নিয়ে তুমি পৃথক হতে পারো। লক্ষ্মী একলা পৃথক হবার ভয়েও চমকে উঠল। অথচ ভাসুরদের সংসারে থাকাটাও খুব যে প্রলোভনের তা মনে হলো না। তাই সে শুধু বললে, আমি তো জানি না, যা ভালো হয় আপনাদেরই তো করতে হবে। এই উত্তর শোনার দুদিন পরেই লক্ষ্মীর অংশের বিষয়ে তার ভাসুর লেখাপড়া করে কিনে নিল, আর সেই টাকা নিজের কাছেই আমানত রাখল লক্ষ্মীর খোরপোশের জন্য খরচ হবে বলে। বড় ভাসুর টাকা রাখল লক্ষ্মীর খরচের জন্য, কিন্তু তার জন্য বরাদ্দ হলো একবেলা আহার আর সকলের খাওয়া দাওয়ার অবশিষ্ট যা যেদিন হাঁড়ির তলায় পড়ে থাকত সেটা, আর ভাসুরেরই ছাড়া ছোড়া ছিঁড়া খোড়া এক একখানা কাপড়। লক্ষ্মীর দস্যির মতন গতর বলে জায়েদের কাছে লক্ষ্মীর সমাদরের অভাব ছিল না। যে জায়ের যখন ছেলে হতো তার আতুরের কর্ণা করতে হতো লক্ষ্মীকে। কারোর অসুখ হলে লক্ষ্মীরই ডাক পড়ত। রান্না করা সে তো ঘরেরই লক্ষ্মীর কাজ। কোনো ছেলে কাঁদলে লক্ষ্মীকেই সামলাতে হতো, নয়তো তার আক্কেল দেখে জায়েরা অবাক হয়ে ভয়ানক গরম হয়ে উঠত। ছেলেরা কোনো জিনিস অপচয় করলে বা ভাঙলে ছিঁড়লে দোষ পড়ত লক্ষ্মীরই উপর। সে কি শুধু বসে বসে বাড়ির অন্ন ধ্বংস করবে, একটা কোনো কাজে লাগবে না, এই ভেবে তার জায়েরা ব্যস্ত হয়ে পড়ত। জায়েদের পরস্পরের মধ্যে সদ্ভাব বড় একটা দেখা যায় না, কিন্তু লক্ষ্মীকে সৎ উপদেশ দেবার বেলা তাদের একমত এবং একজোট হওয়া একতার উৎকৃষ্ট দৃষ্টান্ত বলেই নীতি পুস্তকে স্থান পেতে পারে। ভাসুর দেওরেরা সংসারের কোনো কাজেই যাদের 10 হাত কাপড়ে কাছা নাই এমন অকাট্য প্রমাণে সাব্যস্ত নির্বুদ্ধি জীবদের কোনো পরামর্শই গ্রাহ্য করত না। কিন্তু লক্ষ্মীর সম্বন্ধে তাদের মতামত শুনে কাজ করতে এদের আপত্তি একবারও দেখা যেত না। বিকেলের জল খাবার পেতে দেরি হলে যখন
বাড়ির ভেতরের ওঁরা নামক অবাচ্য সম্পর্কের লোকেরা জানাতো যে লক্ষ্মীর বাবুয়ানি তার জন্য দায়ী, তখন পুরুষদের বিশেষ লক্ষণ রাগটা এমন প্রচণ্ড হয়ে উঠত যে লক্ষ্মীর কৈফিয়ত পর্যন্ত নেওয়া তারা আবশ্যক মনে করত না। হাতা, খুন্তি, বেলন যা হাতের মাথায় পেত তাই দিয়ে লক্ষ্মীর অঙ্গসেবা করে নিজেদের ক্ষুধার জ্বালাটা লক্ষ্মীর উপর ঝেড়ে অনেকটা আরাম বোধ করত। ভাসুর দেওরদের এই ন্যায্য আচরণে লক্ষ্মীর যদি চোখ থেকে 2-4 ফোঁটাও জল পড়ত, তাহলেই দোষ করে আবার কান্না দেখাচ্ছে ভেবে বাড়ির সকলেরই অঙ্গ জ্বলে উঠত। আর এ বাড়িতে যদি না পোষায়, নিজের রাস্তা দেখবার জন্য লক্ষ্মীকে নোটিশও দেওয়া হতো। এমনই সুখে থেকেও লক্ষ্মীর যখন স্বাস্থ্য ভেঙে পড়তে লাগলো, দস্যির মতো খাটবার শক্তি যখন আর তার রইল না, তখন সেই ঘরের বোঝাকে বসে বসে খেতে দেখে বাড়ির মেয়ে পুরুষ সকলেই এক বাক্যে তাকে নিজের পথ দেখতে বলে দিল। বসে খাওয়াতে পারে এমন সঙ্গতি তাদের নেই, আর তার উপর আবার রোগের কর্ণা করে কি? তাদের বলে নিজেদেরই কে দেখে তার ঠিক নেই, তা আবার পরের সেবা। লক্ষ্মী সব শুনে বললে, আমার তো আপনার বলতে 3 কুলে কেউ নেই, আমায় তবে হাসপাতালে পাঠিয়ে দাও। অমনি বড় যা ফোঁস করে উঠলেন, আমার মুখ পুড়ি, আবার ঘুরিয়ে গাল দেওয়া! 3 কুলে কেউ নেই কিলা? তোর ভাসুর দেওর সব নিবংশ হয়ে মরলে তুই বাঁচিস, তাই না? লক্ষ্মীর ভাসুর দেওরেরা শুনে বললে, ঘরের বউকে হাসপাতালে দিতে যাওয়া মানে লোকের কাছে আমাদের অপদস্থ অপমানিত করা, 10 জনের কাছে মুখ হেঁট করে দেবার মতলব। লক্ষ্মী শুনেই জিজ্ঞাসা করল, তবে আমি কোথায় যাব? কেন, জ্যাঠার কাছে যাও। লক্ষ্মীর জ্যাঠা দয়াল কুণ্ডু তার বাপের জেঠতুতো ভাই। সে ব্যবসা ফেঁদে 2 পয়সা ঘরে আনতে আরম্ভ করলে লক্ষ্মীর জেঠিমা দেওরকে বসে বসে অন্ন ধ্বংস করতে দেখে ভিন্ন করে দিয়েছিল। লক্ষ্মীর বাবা দারিদ্র্যের সঙ্গে যুঝতে যুঝতে মারা গিয়েছে, তার মাও স্বামীর পিছে পিছে গিয়েছে, তবু তো জ্যাঠামশাই জেঠিমার নজর কোনো দিন তার উপর পড়েনি। তারপর তার এই সর্বনাশ হয়ে গিয়েছে, কিন্তু তারা তো শুনেও একবার আহা বলেও কোনো দিন খোঁজ নেয়নি। এখন সে কিসের দাবিতে সেই জ্যাঠামশাই জেঠিমার বাড়িতে যাবে? লক্ষ্মী বললে, যে জ্যাঠা একদিনের জন্য খোঁজ করে না, তার কাছে কোন মুখে যাব? জায়রা বললে, যার ভাতের থিতু নেই তার আবার অভিমান। ভাসুর বললে, ওর জবানি আমরা চিঠি লিখে দিচ্ছি। লক্ষ্মীর জ্যাঠামশাই লক্ষ্মীর চিঠি পেল। সে কাঁদা কাটা করে চিঠি লিখেছে, একবার জ্যাঠামশাই যদি তাকে নিয়ে যান তবে দিন কতক সে তার জেঠিমার কোলে জুড়িয়ে আসবে। দয়াল কুণ্ডু চিঠি পড়ে গিন্নির মুখের দিকে চাইলেন। গিন্নি ভেবে চিনতে বললে, আনিয়ে নাও, একজন রাঁধুনি রাখবো ভাবছিলাম, তা পরকে কেন আর মাসে মাসে নগদ টাকা দেব? আপনার জন ভাত কাপড় পেলেই বর্তে যাবে। লক্ষ্মীর জ্যাঠামশাই তাকে আনতে লোক পাঠিয়ে তার হাতে লক্ষ্মীকে চিঠি পাঠালো। লক্ষ্মীর যে এমন সর্বনাশ হয়ে গিয়েছে তা তারা জানত না, জানলে কি আর, ইত্যাদি ইত্যাদি। লক্ষ্মী চোখের জলে ভাসুর আর জায়েদের পায়ের ধুলো ধুয়ে দিয়ে বিদায় নিল। স্বামী মারা যাওয়া পর্যন্ত এ বাড়িতে তার সুখ ছিল না, তবু এই সুখের শ্মশান ছেড়ে যেতেও তার বুক ভেঙে যাচ্ছিল। আর শৈশব সে তো এই বাড়িকেই নিজের বাড়ি বলে চিনে এসেছিল। জ্যাঠামশাইয়ের বাড়িতে গিয়ে নামতেই লক্ষ্মীর দশা দেখে জেঠিমা আঁতকে উঠল। মরণ, ঘাটের মরা যে একেবারে! এ কি হাসপাতাল না গঙ্গা তীর যে এখানে মরতে এলি? প্রথম পদার্পণেই এই অভ্যর্থনার নমুনা পেয়ে লক্ষ্মীর বুক কেঁপে উঠল।
চোখের জল দিয়েও সে তার জেঠিমার ক্রোধের আগুন নিবাতে পারল না। কিন্তু ঠাঁই নাড়া হয়ে আর মনের জোরে লক্ষ্মী তাড়াতাড়ি ভালো হয়ে উঠল। সে বুঝেছিল যে যে গরিব পরের আশ্রিত তার শরীর খারাপ হলে চলবে না। যতদিন সে খাটতে পারবে ততদিন তার আদর না জুটুক তো অনাদরও জুটবে না। লক্ষ্মী এখন তার জ্যাঠামশাইয়ের সংসারের ভাড়ারি, রাঁধুনি আর গৃহিণীর প্রধান পরিচারিকা। সে ভোরে উঠে রাত দুপুর পর্যন্ত অক্লান্ত খাটে। ম্লান বিষণ্ণ মুখে তার একটি রা নেই। একটু ত্রুটি হলেই তার জেঠিমা তাকে কোমল স্বরে অনুরোধ করে, এসো গে বাছা, তুমি তোমার শ্বশুর বাড়ি, আমার এখানে তো তোমার পোষাবে না। সেই ভৎসনায় লক্ষ্মীর চোখ দুটো ছলছল হয়ে উঠলেও এতে আজকাল তার বেশি কষ্ট হয় না। সে শ্বশুর বাড়ির চেয়ে এখানে কত সুখে আছে। তার তুলনায় এ তো রাজার হাল। তার মিষ্ট স্বভাব, শান্ত প্রকৃতি আর ম্লান বিষণ্ণ নীরব মুখ দেখে চাকর দাসী সবাই তাকে মনে মনে আহা করে, ভালোবাসে। তাই সে জেঠিমার এক একটা মোলায়েম তিরস্কার মনে মাখে না। ছেলেবেলা থেকে দুঃখের আঘাত সয়ে সয়ে তার মনটা এমন কোমল, করুণ, রোদনোন্মুখ অথচ নিরভিমান হয়ে উঠেছিল যে একটু আঘাতই সেখানে বড় বেশি হয়ে বাজলেও সে বড় একটা আমল দিত না। সেই কারণে পরের দুঃখও তার মনে বড় সহজেই এসে লাগত। কোনো দাসী চাকরকে তাদের মনিবেরা তিরস্কার করলে লক্ষ্মীর চোখ ছলছল করতে থাকে। তার জ্যাঠামশাই কোনো চাকরকে মারলে বা ছাড়িয়ে দিলে সেদিন আর লক্ষ্মীর মুখে জলটুকুও রোচে না। তেমনি সর্বস্ব খুইয়ে নবীন নন্দী যেদিন দয়ালকুণ্ডুর আশ্রয়ে এলো, সেদিন লক্ষ্মী লুকিয়ে লুকিয়ে চোখ মুছতে মুছতে ক্লান্ত হয়ে পড়ল। সেদিনটা ঠাই উপবাসেই তার কাটল। নবীন নন্দী অসহ্য শোকের ঘায়ে কেমন জুবুথুবু হয়ে গিয়েছিল। সে সমস্ত দিন শুধু দয়ালবাবুর গোলার দপ্তরখানায় বসে খেরুয়া বাঁধা বড় বড় রোকড়ের খাতায় হিসেবই লিখে যেত। নিজের ক্ষুধা তৃষ্ণার হিসেব বড় একটা রাখত না। অবসর পেলে পাছে নিজের জীবনের লাভ ক্ষতি খতিয়ে দেখতে মনে হয়, এই ভয়ে সে বেচারা রাত দিন বাবুর লাভ ক্ষতির খতিয়ান করতেই মোতায়েন থাকত। এমনই একদিন দুপুরবেলা নবীন নন্দী খেরুয়া বাঁধা পাকা খাতার উপর এক মনে জাবদা খাতা থেকে জমা খরচ নকল করছিল। বাবুর বাড়ির চাকর এসে খবর দিল, নন্দীমশাই, ভাত দেওয়া হয়েছে। নন্দীমশাই খাতা থেকে মুখ না তুলেই লেখার পরে সোজা সোজা মুখ বাঁকা কষি টানতে টানতে বললে, আমার খিদে নেই, আমি আজ আর খাবো না। বেলা 3 প্রহর গড়িয়ে গিয়েছে। চাকর আবার এসে ডাকল, নন্দীমশাই, খাবেন আসুন, আপনি না খেলে দিদিমণি খেতে পাচ্ছেন না। নবীন কলমটা কানে গুঁজে হাত নেড়ে বকে উঠল, এ আবার কি জ্বালাতন! আমার খিদে না থাকলেও খেতে হবে? তোমাদের দিদিমণিকে খেতে বলো গে, আমি না খেলে তার খাওয়া হবে না, এর আবার কি মানে আছে? চাকর রাগ করে ফিরে গিয়ে লক্ষ্মীকে জানালো, ও বুড়ো পাকা হুড়তুকি খেয়েছে দিদিমণি, সে আসবে না, আপনি খান গিয়ে। লক্ষ্মীর মন ব্যাকুল হয়ে উঠল। আহা, একটা প্রাণী বাড়িতে অভুক্ত থাকবে আর সে খেয়ে বসে থাকবে? তার পেটে তো এখনো তেমন আগুন লাগেনি। সুতরাং সে চাকরকে বললে, তুমি বুঝি ভালো করে নন্দীমশাইকে ডাকনি সাধু? সাধুচরণ ঝাঁঝিয়ে বলে উঠল, আবার কেমন করে ডাকতে হবে? পায়ে ধরে সাধতে হবে নাকি? আপনি ওর ভাত ঢেকে ফেলে রেখে দিন, পেট জ্বললে আপনি এসে খেতে বসবে। সাধুর কথাগুলো গিয়ে লক্ষ্মীর মনে বিঁধল। পরঘড়ি আর পরভাতি লোকের এমনই হেনস্থাই সইতে হয়। সেও তো নিজে পরঘড়ি আর পরভাতি। সে মর্মে মর্মে এই অনাদরের বেদনা অনুভব করল। থাকতো যদি নবীন নন্দীর স্ত্রী বা কন্যা, তারা কখনো এমন করে তার ভাত ফেলে রেখে নিজেরা খেতে বসতে পারত না। লক্ষ্মী আবার মিনতি করে সাধুকে বললে, আর একটিবার যাও না সাধু। না দিদিমণি,
আমি আর যেতে পারবো না, এখনই বাবু ঘুম থেকে উঠবেন, তামাক দিতে হবে। বলেই সাধু চলে গেল। লক্ষ্মী চুপ করে দাঁড়িয়ে ভাবতে লাগল। তারপর যেখানে নবীনের ভাত ঢাকা দেওয়া ছিল সেখানে গিয়ে মাটিতে হাতের ভর রেখে বসে পড়ল। যে ঘরে নবীন কাজ করত সে ঘরখানা বাবুর বাড়িরই সামিল। বাড়ির ভেতর দিককার একটা জানলার খড়খড়ি কপাটে স্ক্রু পেটে বন্ধ করে সেই ঘরখানাকে পৃথক করা হয়েছিল। খড়খড়ির পাখিগুলো পর্যন্ত স্ক্রু পাটা। সেই কপাটের নিচের দিককার দুটো পাখি খসে গিয়ে সেখানটাতে একটা ফাঁক ছিল। লক্ষ্মী নবীন নন্দীর ভাতের কাছে বসে থাকতে থাকতে কি ভেবে উঠে গিয়ে সেই দরজার কাছে দাঁড়ালো। চাবির থলো বাঁধা আঁচলটা তুলে কাঁধে ফেলল। ঘরের ভেতরের অন্য গোমস্তারা ভাঙা খড়খড়ির ফাঁক দিয়ে লক্ষ্মীর পা দেখতে পেল, চাবির থলোর ঝনাত শব্দও শুনতে পেল। কিন্তু নবীনের কোনো দিকে ভ্রুক্ষেপ নেই, সে খাতাতে লিখেই চলেছে। সকলে লক্ষ্মীর আগমনে সসম্ভ্রমে ব্যস্ত হয়ে নবীনকে বললে, নন্দীমশাই, দিদিমণি নিজে ডাকতে এসেছেন, খেতে যান। নবীন একবার সবার মুখের দিকে তাকিয়ে তাদের দৃষ্টি অনুসরণ করে দেখল দুখানি কার পা তার জন্য অপেক্ষা করে আছে। সে তাড়াতাড়ি যাই যাই বলে ব্যস্ত হয়ে লেখার উপর চোষ কাগজ ছেপে উঠে পড়ল। তার পরদিনও দুপুরবেলা সাধু এসে ডাকলে, নন্দীমশাই, খেতে আসুন। যাচ্ছি বলে নবীন এক মনে খাতাই লিখতে লাগল। যে তারিখটার খরচের খতিয়ান সে করছে তা মাঝখানে ছেড়ে গেলে ভুল হয়ে যেতে পারে। এই তারিখটা শেষ করেই সে যাবে। কতক্ষণ যে সে বিলম্ব করল তা ঠিক নেই। হঠাৎ চাবির থলোর ঝনাত শব্দে চমকে চেয়ে সে ভাঙা খড়খড়ির ফাঁক দিয়ে দেখতে পেল কালকের মতো আজও কার দুখানি কোমল চরণ যুগল দেখা যাচ্ছে। নবীন অসমাপ্ত খতিয়ান ফেলেই ব্যস্ত হয়ে যাই যাই বলেই উঠে পড়ল। পরদিন খাবার সময়ে অনেকক্ষণ উত্তীর্ণ হয়ে গেল, 1টা বাজে। তবু সাধু নবীনকে খেতে ডাকতে এলো না। নবীন আমদানির খাতায় তিসি, গম, কলাই, পাট জমা করছে, আর এক একবার সাধুর প্রত্যাশায় দরজার দিকে, আর এক একবার সেই দুখানি পায়ের প্রত্যাশায় ভাঙা খড়খড়ির দিকে আড়ে আড়ে চেয়ে দেখছে। সাধু গিয়ে লক্ষ্মীকে জিজ্ঞাসা করল, নন্দীমশাইকে ডাকতে যাব দিদিমণি? না, এখন থাক। হাতের কাজ ফেলে তিনি আসতে পারেন না। সবার খাওয়া দাওয়া হয়ে যাক, তখন ডাকলেই হবে। সকলকে খেতে বসিয়ে লক্ষ্মী গিয়ে সেই ভাঙা জানলাটার কাছে দাঁড়াল। আবার তার চাবি বেজে উঠল। লক্ষ্মী বুঝেছিল যে সে নিজে ডাকতে গেলে নবীন আর বিলম্ব করতে পারবে না। লোক না পাঠিয়ে তার নিজে ডাকতে যাওয়াই ভালো। নবীন আজ প্রস্তুত হয়েই ছিল, তাড়াতাড়ি উঠে আসলো। তারপর থেকে রোজই একটার ঘরের দিকে ঘড়ির কাঁটাটা যত ঝুঁকে নবীনের মনটাও ততই চঞ্চল হয়ে সেই দুখানি পায়ের আবির্ভাবকে আহ্বান করতে থাকে। তার সমস্ত ইন্দ্রিয় চাবির সেই ঝুম শব্দটি ধরবার জন্য উন্মুখ হয়ে ওঠে। তখন তার মন কষা সুদ কষার মধ্যে আর নিবিষ্ট হয় না। সে ঘন ঘন ঘড়ির দিকে আর সেই ভাঙা খড়খড়ির ফাঁকের দিকে চেয়ে থাকে, আর ভাবে আজ বুঝি সে আর এলো না। তারপর যেই সে আসে আর অমনি যেন নবীনের সর্বাঙ্গ সাড়া দিয়ে ওঠে। সে তার উল্লাস আর চেপে রাখতে পারে না। সেই সময় যদি কোনো দালাল কোনো মালের খবর জানাতে আসে, নবীন অকারণে চটে উঠে বলে, কি ভ্যানর ভ্যানর করো হে, দেখছো আমি কাজ করছি, এখন ফুরসত নেই। হয় একটু ঘুরে 1 ঘন্টা 2 পরে এসো, নয়তো কাল 12টার আগে বা 2টোর পরে এসো, তখন তোমার কথা শুনবো ক্ষণ। 1টার কাছাকাছি সময়ে কোনো গোমস্তা তার কাছে কোনো কাগজ নিতে এলে নবীন চটে ওঠে, আমার আর খেয়ে দেয়ে কাজ নেই নাকি? কেবল কাজই করি কি বলো?
সেই সময়ে যদি বাবু দপ্তরখানায় আসেন তবে নবীনের আর অস্বস্তির অন্ত থাকে না। সে উসখুস করতে থাকে, পাছে বাবু সেই দুর্লভ মুহূর্তটিতে তাকে কিছু আদেশ করতে আরম্ভ করে আবদ্ধ করে ফেলে। এই ভয়ে সে ছটফট করে একবার ঘরের বাইরে যায়, একবার ভেতরে এসে বসে। নবীনের মন সমস্ত স্নেহের আশ্রয়গুলোকে হঠাৎ একসঙ্গে হারিয়ে স্তম্ভিত হয়ে পড়েছিল। এই একটিকে অচেনা অদেখা মেয়ে এই সর্বরিক্ত হতভাগা অচেনা পরের প্রতি মমতা দেখিয়ে নবীনের স্তম্ভিত মনকে জাগিয়ে তুললে। সে জগৎটাকে আবার সুন্দর দেখতে লাগল, জীবনটাতে সে আবার স্বাদ পেল। নিঃস্বজনের কুড়িয়ে পাওয়া সোনার কুচির মতনই সে যে অকথিত স্নেহের এতটুকু পরিচয় প্রতিদিন পাচ্ছিল, তা সে লোকের ভয়ে দেখাতেও পারত না, পাছে লোকে তাকে চোর ভাবে। আবার মনের আঁচলে গেরো দিয়ে রেখেও তার তো ক্ষুধা মিটছিল না। যে জিনিসটাকে নেড়ে চেড়ে ব্যবহারই না করতে পারলাম, তার আবার মূল্য কি? মানুষ যা ভালোবাসে তার কথা সে বলতে, শুনতে, ভাবতে পছন্দ করে। কিন্তু নিঃস্ব নবীনের জীবনে যদি লক্ষ্মীর আবির্ভাবই ঘটল, তবে তার লোককে জানাতে সে পারল না, পাছে লোকে জানতে পারলে তাকে এই অনধিকারের ঐশ্বর্য হারাতে হয়। প্রথম প্রথম লক্ষ্মীর পা দুখানি দেখতে পেলেই নবীন যাচ্ছি, যাই ইত্যাদি বলে সাড়া দিয়ে তাড়াতাড়ি উঠে যেত। সে উঠে দপ্তরখানার তক্তপোষ থেকে যতক্ষণ না নামত, ততক্ষণ লক্ষ্মী রুদ্ধ দরজার ওপারে একইভাবে দাঁড়িয়ে থাকত। কিন্তু এখন লক্ষ্মীর আগমন দূর থেকেই নবীন টের পায়। এখন সে আর যাই বলে সাড়াও দেয় না, তাড়াতাড়িও করে না, গড়িমসি করতে করতে আস্তে আস্তে চোরের মতন উঠে চলে যায়। লক্ষ্মীও এখন আর নবীনের সাড়া পাবার আশায় দাঁড়িয়ে অপেক্ষা করে না। সে ভাঙা খড়খড়ির সামনে একটু দাঁড়িয়ে চাবির থুলো বাঁধা আঁচলটা পিঠে ফেলে ফিরে যায়। সে জেনে গেছিল যে তার পোষ মানা প্রাণীটি তার পেছনে পেছনে ঠিক আসবে। রোজই লক্ষ্মী নিজে নবীনকে ডাকতে আসে। নবীনও তার আগমনের প্রতীক্ষায় 1টা বাজবার কাছাকাছি সময় এলেই বিশেষ রকম উন্মনা এবং ব্যগ্র হয়ে ওঠে। অথচ লক্ষ্মী এলেই নবীন কেমন একটা কুণ্ঠিত, সংকুচিত হয়ে গড়িমসি করতে করতে উঠে যায়। এটা কিন্তু সেই দপ্তরখানার লোকেদের দৃষ্টি এড়াচ্ছিল না। তাদের মনের মধ্যের কৌতুক আর সন্দেহ নানা রকম সম্ভব অসম্ভবের আকারে তাদের পীড়ন করছিল। কিন্তু বাবুর ভাইজির সম্বন্ধে কোনো কথা কেউই মুখ ফুটে বলতে সাহস করছিল না। প্রত্যেকেই ভাবছিল সে যা টের পেয়েছে, অপর সকলেও কি তাই টের পেয়েছে। সকলকে নিজের মনের সন্দেহ পরিবেশন করে দেবার আগ্রহ প্রত্যেকেরই হচ্ছিল, কিন্তু কেউই আর সাহস করছিল না। নবীন উঠে গেলেই সকলে নিবিষ্ট মনে খাতা লিখতে লিখতে আর চোখে একবার নবীনকে আর একবার সেই ঘরের একে অপরের দিকে চাওয়াচাই করত। প্রত্যেকেরই জানতে ইচ্ছে যে ব্যাপারটা আমি বুঝেছি তা অপরে বুঝল কিনা। একদিন এমনই নবীন উঠে যেতেই একজন মুহুরি আর চোখে চারিদিকে চেয়ে খাতার উপর মাথা ঝুঁকিয়ে লিখতে লিখতে বললে, এতক্ষণে নন্দীমশায়ের 1টা বাজল। ঘর নিস্তব্ধ, সবাই এক মনে খাতা লিখতে ব্যস্ত, যেন কেউই মুহুরির মন্তব্য শোনেওনি আর বোঝেওনি। কেবল সেই মুহুরির পাশের গোমস্তাটি তেমনই ভাবে মাথা গুঁজে আস্তে আস্তে বললে, ওই মুহুরিটি একবার যেই আগুল ভেঙে দিল, অমনি সাহস পেয়ে নবীন নন্দীকে নিয়ে আলোচনাটা মুহুরি মহলে একটু একটু করে দিন দিনকার বেড়েই চলতে লাগলো। যেমন করে জল পেয়ে বীজ থেকে অঙ্কুর অল্পে অল্পে গজিয়ে পাতা মেলে গাছের আকার ধরে ওঠে। কোনোদিন লক্ষ্মী একটু আগে এলে কেউ কেউ বলে ওঠে, নন্দীমশায়ের ঘড়িতে আজ একটু সকাল সকাল 1টা বাজল। 1টা বেজে গেলেও লক্ষ্মী যদি না আসে, তবে হয়তো কেউ কেউ গম্ভীর হয়ে জিজ্ঞাসা করে, নন্দীমশাই 1টা কি আজ বাজবে না?
নবীন সেই সব ছেলে ছোকরার ধৃষ্টতা দেখে মনে মনে চটলেও কখনো রাগ প্রকাশ করত না, এবং তারা যে কি ইঙ্গিত করছে তার দিক দিয়েও না গিয়ে ঘড়ির দিকে দেখে সে সহজ স্বরেই বলতো, কই, একটা তো এখনো বাজেনি। অথবা, না, একটা তো অনেকক্ষণ বেজে গেছে, প্রায় 2টো বাজে আর কি। একদিন প্রায় 2টো বাজে তখনও লক্ষ্মী নবীনকে নীরব আহ্বান করতে এলো না। নবীন অত্যন্ত ব্যস্ত হয়ে ঘন ঘন ভাঙা খড়খড়ির ফাঁকের দিকে আড়ে আড়ে তাকাচ্ছে। এমন সময়ে সাধু খানসামা এসে ডাকল, নন্দীমশাই, খেতে আসুন। নবীন একবার চমকে উঠে অবাক হয়ে সাধুর মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। আজ আবার কি নতুন কাণ্ড? সাধুর সম্পর্ক তো তার সঙ্গে বহুদিন হলো চুকে গেছে। তার বিরস জীবনের এক মুহূর্তের এতটুকু সুখকণিকাকে গ্রাস করবার জন্য আবার কোন রাহুর উদয় হলো? তার নাম তো সাধু, কিন্তু এমন অসাধু আচরণ সে তার সঙ্গে করে কেন, এটা নবীন বুঝতে পারছিল না। নিত্য নিত্য লক্ষ্মীর ডাক পেয়ে পেয়ে নবীনের মনে তার উপর মমতার সঙ্গে একটা দাবির ভাবও জড়িয়ে গিয়েছিল। আজ তার বদলে সাধু ডাকতে আসাতে নবীনের মনে হচ্ছিল যেন সাধু তাকে হক পাওনা থেকে বঞ্চিত করছে। নবীনের নড়বার লক্ষণ না দেখে আর কাছারির সকল গোমস্তা মুহুরীর টেপা হাসি দেখে বিরক্ত হয়ে সাধু বলে উঠল, হাঁ করে তাকিয়ে রইলেন যে, খেতে চলুন। নবীন দীর্ঘ নিঃশ্বাস ফেলে খাতার উপর দৃষ্টি নামিয়ে বললে, চলো, যাচ্ছি। সাধু কড়া সুরে বললে, চলো যাচ্ছি নয়, এখনই চলুন। আজ কি আর দিদিমণি আছে যে আপনার ভাত কোলে করে সন্ধে পর্যন্ত উপোস করে বসে থাকবে? সাধুর কথা নবীনের বুকের মধ্যে ঝনাত করে গিয়ে আঘাত করল। আজ কি আর দিদিমণি আছে? সে নেই। এই নেই কথাটা এক নিমেষে নবীনের সমস্ত জীবনটাতে আবারও একটা ব্রহ্মাণ্ড জোড়া প্রকাণ্ড শূন্য দেগে দিল। নবীন একবার সেই ভাঙা খড়খড়ির ফাঁকের দিকে চেয়ে দেখল। সে মনে করছিল এতক্ষণে হয়তো সাধুর কথা মিথ্যে প্রমাণ করে সেই ফাঁক ভরে দুখানি চরণের আবির্ভাব হয়েছে, কিন্তু না, সেখানটা তার বুকের মধ্যেকার মতনই শূন্য। ও তো ভাঙা খড়খড়ির ফাঁক নয়, ও যেন নবীনের ভাঙা বুকের পাঁজরা খসার শূন্যতা। নবীনের ভাব দেখে ঘরের লোকেরা আর হাসি চাপতে পারছিল না। টেপা হাসি ঠোঁটের কষ গড়িয়ে চোখের কোণ দিয়ে ঠিকরে বের হতে চাইছিল। তার সহকর্মীদের এই ক্রূর হাসি আর সাধুর রূঢ় দৃষ্টি দেখে বিমূঢ়ের মতন হয়ে নবীন আস্তে আস্তে উঠে ঘর থেকে বের হয়ে গেল। নবীন খেতে বসেছে। যে পরিমাণ ভাত থালের এধার ওধার করে নাড়াচাড়া করছে, সে পরিমাণে গ্রাস মুখে উঠছে না। সে যে জায়গাটাতে খেতে বসেছে তার সামনের দরজার একখানি কপাট আজও অন্য দিনের মতনই ভেজানো আছে, কিন্তু তার আড়ালে আজ সে কারোর দাঁড়িয়ে থাকা অনুভব করছে না। নবীনের মন হাহাকার করে কেঁদে উঠছিল। কোথায় গেলে তুমি, কোথায় গেলে? এই নিঃস্বকে রিক্ত করে তুমি কোথায় চলে গেলে? হঠাৎ নবীনের কানে গেল পেয়ারি দাসী গিন্নিকে বলছে, মা, দিদিমণি কি খাবে গো? একটু সাবু টাবু করে দেব? কথাটা শুনেই নবীনের বুকের মধ্যেটা ধক করে উঠল। আহারে, অসুখ করেছে, তাই সে উঠে আসতে পারে না। নবীনের ইচ্ছা করছিল সে যদি একবার তার কাছে গিয়ে তাকে একবারটি দেখে শুধিয়ে আসতে পারত সে কেমন আছে, কিন্তু তার অধিকার কি? সে বাড়ির কে? পেয়ারি দাসীর প্রশ্নের জবাবে গিন্নি বলে উঠল, আর আদিক্ষেতা করে সাবু করে দিতে হবে না? সে শাড়ির ভাতের টাটকা ফ্যান একটু এনে দিকে যা।
গরম গরম নুন নেবু দিয়ে খাবে খন। 3 দিন অন্তর অন্তর যার অসুখ, তার জন্য অত সাবু বাড়লি কোথায় পাবো? গিন্নির কথাগুলো নবীনের মর্মে গিয়ে বিঁধল। ভাতের ফ্যান খাদ্য আর পথ্য হিসেবে ফেলনা না হলেও আমরা তা ফেলে দিই বলেই তা তুচ্ছ বা অখাদ্য ভাবি। সেই ফেলে দেবার জিনিস বরাদ্দ করাতে গিন্নির কথায় লক্ষ্মীর উপর যে নির্মমতা আর তাচ্ছিল্য প্রকাশ পেল, তার ব্যথা নবীনের মনে এসে বাজল। সে তো মাসে মাসে 17.5 টাকা মাইনে আর 4 টাকা 6 আনা তহবিল পাচ্ছে। তার 1 পয়সাও তো আর খরচ হয় না। সেই সমস্ত টাকা সে যে লক্ষ্মীর পথ্যের জন্যই খরচ করতে পারে, কিন্তু সেই খরচ করবার তার অধিকার কি? নবীন দীর্ঘ নিঃশ্বাস ফেলে আকাশ পাতাল ভাবতে লাগল। পেয়ারিকে ডেকে চুপি চুপি তার সমস্ত পুঁজি উজাড় করে দিলে হয় না? কিন্তু তাতে পেয়ারি আবার কি ভাববে? সে লক্ষ্মীকে মমতা দেখাবার আর কি। গিন্নি চটা সুরে ডাকল, পেয়ারি কোথায় গেলি? পেয়ারির জবাব শোনা গেল, দিদিমণির মাথা কামড়াচ্ছে গো, তাই একটু টিপে দিচ্ছি। গিন্নি কটু স্বরে বললে, ওরে আমার নবাব গিন্নি, তবু যদি রতনপাল ভাদ্যর বউকে ভাত কাপড় দিত। যার গতর না খাটালে অন্ন জোটে না, তার আবার অত নবাবি। পেয়ারি তাড়াতাড়ি গিন্নির কাছে এসে বললে, দিদিমণি বলেনি মা, আমি নিজে থেকেই দিচ্ছিলাম। তোরাই তো ওর চাল বিগড়ে দিচ্ছিস। আমার পা দুটো যে একটু টিপে দিবি তা নয়। নবীন খাওয়া ছেড়ে উঠে পড়ল। উপরের বারান্দা থেকে পেয়ারি ডেকে বললে, নন্দীমশাই, মা বলছেন তার বাড়িতে অমন ভাত অপচ করলে চলবে না। নবীনের 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে মুখ না তুলেই করুণ স্বরে বললে, আমি খেলেও তো অপচ হতো। আমি খেতাম, না হয় বাঁদারের কুকুরগুলো খাবে। গিন্নি পেয়ারিকে বললে, মিনসে জমের ঘা খেয়ে কেমন একতর হয়ে গেছে দেখো। কর্তার যেমন আক্কেল, যত সব ভদ্দর কুঁড়ের বাথান করে তুলেছেন বাড়িখানা। বাইরে নবীন নন্দী, ভেতরে লক্ষ্মী ঠাকরুন। যত খাবেন তত অপচ করবেন, কিন্তু কোনো কাজে লাগেন যদি একটু। ওদের সব আপনার আপনার পথ দেখতে বললেই হয়, তা না যত সব। নবীন এঁটো হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনে গেল। সে বুঝে গেল যে এ বাড়িতে সে গলগ্রহ হয়ে আছে, কিন্তু সে তো এ বাড়িতে যেচে আসতে চায়নি। দুবেলা সে এ বাড়ির অন্ন ধ্বংস করছে বটে, কিন্তু তার কত কটা। লক্ষ্মী নিজেই ডাকতে যায়, নইলে তো সে অর্ধেক দিনই একবেলা খেয়ে বা উপোস করেই কাটিয়ে দিতে চায়। যে খাওয়াতে তার রুচি নেই, সেই খাওয়ার উপর আবার খোঁটা। কথাটা নবীনের মনে বড় অন্যায় বলে মনে হলো। আর হলোই না হয় সে দুবেলা গিলেছে, কিন্তু দুবেলা দুটি খেতে দিয়ে মনিবের কি কিচ্ছু লাভ হয়নি? আগে 7টা থেকে 11টা আর 3টে থেকে 5টা 6 ঘন্টা তাকে খাটতে হতো। এখন সে যে ভোর থেকে দুপুর রাত পর্যন্ত খাটে, পোড়া মনকে বিশ্রাম দেবার কি তার জো আছে? তার তো একলার পেট। গঞ্জের গোলায় গোলায় কয়ালির কাজ করলেও তো চলে যেত। বাঁধা মাইনে তার না হয় নাই থাকলো। চাকরির মায়া ছিল যখন, তখন অনেকগুলি মুখ তার উপার্জনের দিকে তাকিয়ে থাকত। কিন্তু এখনই সে কি এই চাকরি ছেড়ে যেতে পারে? হায় লক্ষ্মী, সেও যে তারই মতন এদের গলগ্রহ নিগ্রহ ভাজন। এ কথা তো সে এতদিন জানত না। সে জানত লক্ষ্মী বাবুর ভাইজি। শুধু সে বিধবা বলেই নবীনের মনে যে একটু খেদ আর বেদনা ছিল। আজ সেই বেদনা, সেই খেদ যে তীব্র হয়ে উঠল তাকে নিগৃহীত অনাদৃত জেনে। নবীন আচাচ্ছিল আর তার 2 চোখ দিয়ে জলের ধারা বইছিল। যদি সে লক্ষ্মীর সঙ্গে কথা কইতে পারত, তাহলে সে লক্ষ্মীকে অন্তত সান্ত্বনা দিতে পারত। জেঠিমার কথা কটা লক্ষ্মীরও অশোনা রইল না। সেও জ্বরের ঘোরে বিছানায় পড়ে ভাবছিল,
সে তো নিজে ইচ্ছে করে যেচে জ্যাঠার গলগ্রহ হতে আসেনি। সে শ্বশুরবাড়ির চেয়ে এখানে ঢের বেশি ভালো আছে বটে, কিন্তু এ সুখে তার কোনো দাবি নেই জেনেই তো সে কখনো চেয়েও দেখেনি। সে মেয়ে মানুষ, নিরুপায়, তাকে এই স্নেহহীন আত্মীয়তার আশ্রয়েই আমরণ থাকতে হবে। কিন্তু নন্দীমশাই তো পুরুষ মানুষ, তিনি কেন পরনির্ভরশীল আর পরভাতী হয়ে এই লাঞ্ছনা অপমান সহ্য করবেন? সেই তো তাকে ডেকে ডুকে খাওয়ায়, সে থাকতেই চাকরদাসীরা ভাত ফেলে রাখতে চায়, না থাকলে তো সেই মাছি ভনভনানো ভাতই তাকে খেতে হতো। যে লোক স্ত্রী কন্যার যত্নের স্বাদ পেয়ে হারিয়েছে, তাকে যে এতটুকু অযত্ন কতখানি ক্লেশ দিতে পারে তা তো লক্ষ্মী নিজেকে দিয়েই জানে। সে যদি নন্দীমশাইয়ের সঙ্গে কথা কইতে পারত, তাহলে আজই তাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে বলতো। সেই দিন থেকে নবীন লক্ষ্মীর সম্বন্ধে অত্যন্ত সচেতন হয়ে উঠল। কেউ তাকে হয়তো তিরস্কার করছে, তার হয়তো কিছু চাই কিন্তু সে পাচ্ছে না, এই ভেবে ভেবে নবীন অনির্দিষ্ট কল্পিত আশঙ্কায় নিরন্তর পীড়িত হতে লাগল। সে বাড়িময় চকিত হয়ে কান পেতে পেতে বেড়াত, কিন্তু না পেত লক্ষ্মীকে কোথাও দেখতে, না পেত তার একটি কথাও শুনতে। এতদিন তারা এক বাড়িতে আছে, কিন্তু নবীন সাদা থানের পাড়ের নিচে লক্ষ্মীর দুখানি পা ছাড়া তার আর চাক্ষুষ পরিচয় কিচ্ছু পায়নি। লক্ষ্মীর চাবির থলোর শব্দ ছাড়া সে তার একটি কথাও শোনেনি। লক্ষ্মী এমনই লক্ষ্মী যে সারা দিন মুখ বুজে কাজ করে, হাজার তিরস্কারেও তার মুখে একটি কথাও শোনা যায় না। কিন্তু লক্ষ্মীর কথা শুনতে না পেলেও নবীন যখন তখনই গিন্নির তর্জন ঠিক শুনতে পেল এবং বুঝতে লাগল যে এ বাড়িতে লক্ষ্মী কেমন আদরে আর কেমন সুখে থাকে। অক্ষম বলেই তার আকুলতা তাকে অধিক পীড়া দিতে লাগল। এত তিরস্কার গঞ্জনাতেও লক্ষ্মী যখন শয্যাগত, তখন না জানি তার কেমন কঠিন পীড়া হয়েছে। এই দুর্ভাবনাতেই নবীন চঞ্চল হয়ে ছটফট করতে লাগল। নবীনের চঞ্চলতা দেখে তার সহকর্মীরা ভাবছিল লক্ষ্মীকে দেখতে না পেয়ে বুড়া পাগল হয়ে গেছে। এতে তারা অত্যন্ত কৌতুক অনুভব করছিল। এক একটা দিন যাচ্ছিল আর সেদিনও লক্ষ্মীর শয্যা ছেড়ে উঠে আসবার কোনো চিহ্ন কোথাও না দেখতে পেয়ে নবীন বেশি করে উদ্বিগ্ন হয়ে উঠছিল। সে বাড়ির ভেতর খেতে গিয়ে তার সহকর্মী যারা বাবুর বাড়িতে খেতে পেত তাদের সকলের শেষে পাত ছেড়ে উঠত, আর সকলের পেছনে পড়ে হয় সাধু নয় পেয়ারি যাকে যেদিন কাছে পেত তাকে ভয়ে ভয়ে সন্তর্পণে জিজ্ঞেস করত, তোমাদের দিদিমণি কেমন আছেন? লক্ষ্মীর সম্বন্ধে নবীনের এই জিজ্ঞাসা আস্তে আর সন্তর্পণে হলেও তার সহকর্মীদের মধ্যে তুখোর ফাজিল ছোকরা গোপেশের অশ্রুত থাকত না। নবীনের প্রশ্ন জিজ্ঞাসায় ঈষৎ দ্বিধা আর গোপনতার প্রয়াস গোপেশের মনের কৌতুককে কৌতূহলে আর সন্দেহকে ধারণায় পরিণত করছিল। পেয়ারি দাসীর মনের কোণেও একটু কৌতুক বা সন্দেহ জমছিল। সে রোজ গিয়ে লক্ষ্মীকে শোনাত নন্দীমশাই তার কুশল জানবার জন্য কিরকম ব্যগ্র ব্যাকুল হয়ে থাকে। লক্ষ্মী শুনে চুপ করে ভাবত, এই নির্বান্ধব স্নেহ মমতাহীন পুরীতে ওই বুড়াটাই তার ব্যথা বুঝেছে, কারণ সে নিজেও ভুক্তভোগী কিনা। একদিন গোপেশ খাওয়া দাওয়া করে কাছারি ঘরে গিয়ে বসে বললে, নন্দীমশাই, একটি ডাগর ডগর দেখে বিয়ে থা করে সংসারী হয়ে বসুন, এবার শেষকালে বুড়ো বয়সে একটা কেলেঙ্কারি ধ্যাসটামো করবেন আর কি। নবীন অবাক হয়ে গোপেশের মুখের দিকে তাকিয়ে পরে বললে, বুড়ো বয়সে বিয়ে করাটাও তো কম কেলেঙ্কারি ধ্যাসটামো হবে না ভাই। এতটুকু দুধের মেয়ে বিধবা হলে তার বিয়ে দেবার জন্য তো ভাবনা হয় না। যত কেলেঙ্কারি ধ্যাসটামোর ভয় কি এই বুড়ো পুরুষের বেলা? গোপেশ চকিতে ঘরের সবার মুখের উপর দিয়ে একবার চোখ বুলিয়ে নিয়ে মুচকি হাসি ঠোঁটের কোণে চেপে বললে,
হুম হুম, নন্দীমশাইয়ের আজকাল বিধবার ওপর বড় দরদ হয়েছে দেখছি। বিধবার বিয়েটা আপনিই চলন করে দিন না। নবীন খতিয়ানের খাতার পাতা উল্টাতে উল্টাতে বললে, বউমরা লোকের যদি বিয়ে করতেই হয় তাহলে বিধবাকেই বিয়ে করা উচিত। তারিণী হেসে বললে, তাহলে পাত্রী খুঁজব নন্দীমশাই? গোপেশ হাসি চেপে তারিণীকে ধমক দিয়ে বললে, ধ্যাত, পাত্রী নন্দীমশাই নিজেই ঠিক না করে কি আর কথাটা পেরেছেন? সেই দিন থেকে সবাই বিধবা বিবাহ নিয়ে নবীনকে ব্যঙ্গ বিদ্রুপ করতে আরম্ভ করে দিল। গোপেশ শুভকর্মটা তাড়াতাড়ি সারবার জন্য তাগাদা দিতে লাগল। তারিণী নিতবর হবার জন্য উমেদারি জুড়ে দিল। পেয়ারি দাসী খবর পেয়ে সাত তাড়াতাড়ি গিয়ে লক্ষ্মীকে বললে, আর শুনেছ দিদিমণি, নন্দীমশাই বিধবা বিয়ে করবে বলে খেপেছে, নাকি কোনেও ঠিক করে রেখেছে, এখন দুহাত এক হলেই হলো। লক্ষ্মী একবার পেয়ারির মুখের দিকে চেয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। পেয়ারির মুখের হাসি কটাক্ষ কৌতুক ভাব লক্ষ্মীর খুব একটা ভালো লাগলো না। লক্ষ্মীকে নীরব থাকতে দেখে পেয়ারির আনন্দ উল্লাসে পরিণত হলো। সে দম ভরে হাসবার জন্য সেখান থেকে ছুটে উঠে গেল। বিধবা বিবাহের কথাটা কেন যে নবীনের মনে উঠল তা ভাবতে ভাবতে লক্ষ্মীর দীর্ঘ নিঃশ্বাস পড়ল। লক্ষ্মী 4-5 দিন পরই বিছানা ছেড়ে আবার নিজের কাজে নিযুক্ত হয়েছে। মধ্যে কদিন নবীনকে না ডাকতে যাওয়াতে এখন আবার নতুন করে তাকে ডাকতে যেতে লক্ষ্মীর সংকোচ বোধ হতে লাগল। রোজ যেমন ডেকে আনে আজও তেমনই সাধু গিয়ে নবীনকে ডেকে আনল। কিন্তু খেতে বসে নবীন যখন দরজার আড়ালে লক্ষ্মীর আবির্ভাব অনুভব করল তখন অভিমানে তার আর খাওয়া হলো না। তারপর থেকে সাধুর ডাকে খেতে যেতে সে অস্বীকার করল। বলতে লাগলো আজ তার শরীরটা ভালো নেই, এবেলা সে খাবে না। তখন আবার লক্ষ্মীকে তার নিত্যকার দৌত্যে নিযুক্ত হতে হলো। আবার 1টার সময় ভাঙা খড়খড়ির ওপারে পায়ের উদয় হলো, চাবি বেজে উঠল। নবীনও বিনা ওজরে খেতে উঠে এলো। সেদিন বৃহস্পতিবার, গোলদারদের দপ্তরখানা বন্ধ। দয়ালকুণ্ডু স্ত্রীকে নিয়ে সাড়েশ্বর তলায় পুত্র প্রার্থনায় পুজো দিতে গিয়েছে। সাধুও সঙ্গে গিয়েছে। গঞ্জের ঘাটে 2 নৌকো পাট এসেছে, তা তুলিয়ে মাপিয়ে গোলাজাত করে রাখবার ব্যবস্থা করার জন্য নবীন, গোপেশ আর তারিণী গঞ্জে গেছে। কেউই সন্ধ্যের আগে ফিরবে না। বাড়িতে কেবল লক্ষ্মী আর পেয়ারি আছে। লক্ষ্মী পেয়ারিকে বললে, শুধু তোমার একলার জন্য আর কি রাঁধবো পেয়ারি দিদি, তুমি বরং এবেলা ফলার টলার করে থাকো, ওবেলা সকলের জন্য তো রাঁধতেই হবে। পেয়ারি বললে, আর তুমি দিদিমণি? হ্যাঁ, শুধু আমার জন্য আবার রাঁধতে বসি। আজ অবকাশ পেয়েছি, সমস্ত বাড়িটা একটু ঝেড়ে পুছে ফেলি। লক্ষ্মী কোমরে আঁচল জড়িয়ে ঝাঁটা ধরে বাড়ি পরিষ্কারে লেগে গেল। বাড়ির ছাদের কার্নিশ থেকে স্নানঘর পর্যন্ত সমস্ত জায়গা ঝাড় দিয়ে ধুয়ে ঝুল ঝেড়ে জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে সে বাড়িটাকে একেবারে বিয়ের কোণের মতন সুন্দর করে তুলতে লাগল। নবীন থাকত সদর অন্দরের সন্ধিস্থলে একটা ঘরে। ঘরটায় ধুলা ঝুল আবর্জনা জমে আছে। একপাশে কতগুলো ময়লা বিছানা ওলঢাল হয়ে পড়ে আছে। দড়ির আলনায় কতগুলো ময়লা জামা কাপড় এলোমেলো ঝুলছে। লক্ষ্মী সেই ঘরেই পা দিয়ে বলে উঠল, আরে রাম, এ ঘরে কে থাকে? পেয়ারি হেসে বললে, তোমার নন্দীমশাই গো। লক্ষ্মী ঘরটাকে ঝাড় দিতে আরম্ভ করে বললে, আহা, তোমরা একটু দেখতে পারোনি দিদি? আধবুড়ো মিনসে নিজের ঘরটাকে নিজে পরিষ্কার করতে পারে না। এইসব কি পুরুষ মানুষে পারে গো? তাতে আবার উনি বউ মরা বুড়ো মানুষ। তোমার মতন হতো আমাদের দরদের প্রাণ নয় দিদিমণি। পেয়ারির কথার ভঙ্গিতে একটা কেমন যেন খোঁচা স্পষ্ট হয়ে উঠল দেখে
লক্ষ্মী আর কোনো কথা না বলে নবীনের বিছানা ঝেড়ে বিছিয়ে দিতে লাগল। এমন সময়ে গোপেশ আর তারিণী হঠাৎ ঘরে ঢুকে পড়তেই লক্ষ্মী কোমরে জড়ানো আঁচল নিয়ে বিব্রত হয়ে পড়ল। গোপেশ আর তারিণী থমকে দাঁড়িয়ে মুচকি হেসে ঘর থেকে বের হয়ে গেল। লক্ষ্মীও তাড়াতাড়ি ঘরের কাজ সেরে চলে গেল। সন্ধ্যার পরে বাবু, গিন্নি, কর্মচারী একে একে সকলেই বাড়িতে ফিরে বাড়ির স্ত্রী দেখে অবাক। বাড়ির মেয়েকে উৎসবের বেশে দেখলে যেমন লাগে, এই পুরনো বাড়িখানাকে তেমনই কেমন নতুন লাগছিল। সে তার ধুলো, মাটি, কালি, ঝুল ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। শৃঙ্খলার পরিপাটি হয়ে সাজানো হয়েছে। বাবু বৈঠকখানায়, গিন্নি শোবার ঘরে, কর্মচারীরা দপ্তরখানায় আর চাকরেরা রান্নাঘরে একজনকার নিপুণ হস্তের স্পর্শ স্পষ্ট দেখতে পাচ্ছিল। কিন্তু গোপেশ আর তারিণী যখন চুপি চুপি চোখ টিপে সকল কর্মচারীকে বললে, আরে জানেনই তো নন্দীর ওপর লক্ষ্মীর কৃপা কত, নিজের হাতে নন্দীর বিছানা পেতে দেওয়া হচ্ছিল, আমরা গিয়ে পড়তেই একেবারে থতমত খেয়ে গেল গো। তখন আর কারো মনে সেই ব্যাপারটাকে সমস্ত বাড়ি সাফের সাধারণ অঙ্গ বলে ঠেকল না। গোপেশদের দেখে লক্ষ্মীর থতমত খাওয়াটা পুরুষের সামনে পড়ার সংকোচ বলে কেউ বুঝল না। লক্ষ্মী যে সমস্ত বাড়িটা সাফ করেছে সে কথা সকলে ভুলে গিয়ে নন্দীর বিছানা পেতে দেওয়ার অসামান্য ব্যাপারটা নিয়েই আলোচনায় প্রবৃত্ত হতে না হতেই একেবারে প্রমত্ত হয়ে উঠল। ধরা পড়ে লক্ষ্মী যে থতমত খেয়ে গিয়েছিল তার সাক্ষী তো গোপেশ আর তারিণী। আর হয় না হয় পেয়ারিকে ডেকে সাক্ষী নিলেই তো সব চুকে যায়। অনেক রাতেই নবীন বাড়িতে ফিরে নিজের ঘরে পা দিয়েই চমকে উঠল। তার সে লক্ষ্মী ছাড়া ঘরে কে পদ্মহস্ত বুলিয়ে এমন লক্ষ্মীশ্রী দিয়ে গেল? তার অতীত জীবনের চেষ্টা করে ভুলতে যাওয়া কথাগুলো বারবার মনে পড়ে গেল। তার মেয়ে যখন শ্বশুরবাড়ি থেকে আসত তখন সে এমনি করেই তার এলোমেলো ঘরকন্যায় শৃঙ্খলা সৌষ্ঠব দান করত। তার স্ত্রী মেয়ের কাছে বকুনি খেয়ে হেসে বলত, আমরা সেকেলে মানুষ মা, আমরা কি তোদের একেলে চালচলন জানি? নবীন সেইখানেই মেঝের উপর উবু হয়ে বসে পড়ল, দুই হাত তার মাথায় আর দুই ধারা তার চোখে। গোপেশ আর তারিণী নবীনের আশার প্রতীক্ষায় ছটফট করছিল। হাসতে হাসতে এসে বললে, নন্দীমশায়ের ঘরে তো আজ লক্ষ্মীর কৃপা হয়েছে দেখছি। নবীন অন্ধকারে চোখের জল লুকিয়ে বললে, হ্যাঁ ভাই, লক্ষ্মী ছাড়ার ঘরেও লক্ষ্মীশ্রী ফুটে উঠেছে। এখন উঠুন, খেতে চলুন। না ভাই, তোমরা যাও, আমি আজ আর খাবো না। যেতে যেতে তারিণী হেসে বললে, দিবা অভিসার চলছিল, এইবার নিশা অভিসার শুরু হবে। গোপেশ ধমক দিয়ে বলে উঠল, এই শুরু যে হয়নি তা তুই কেমন করে জানলি রে? তাও তো বটে। গোপেশ আর তারিণী যখন নবীনকে খেতে ডাকতে এসেছিল তখন নবীন শুনেছিল যে উপরে পেয়ারি গিন্নিকে জিজ্ঞাসা করছে, মা, দিদিমণি রাত্রিরে কি খাবে গো? সমস্ত দিন কিচ্ছু খাইনি, রাত 10টা বেজে গেছে, আর তো ভাত খেতে নেই। গিন্নি রেগে উঠে বললি, আদিক্ষেতা করে আবার দিনের বেলা ভাত খাওয়া হয়নি কেন? একবেলা ভাতই দিতে পারি, রাত্রিরে বিধবার জলখাবার ওইসব ক্ষীর সর ননি কোথায় পাবো? উনি আবার বামুনের বিধবার মতন ঢং করে রাত্রিরে আচমনি জিনিস খান না, কি আর খাবেন তবে, উপোস করে থাকুন। এই কথা শোনার পরে নবীনের খাবার প্রবৃত্তি আর ছিল না। যে লোকটা সমস্ত দিন অনাহারে থেকে সমস্ত ঘর সংসারে অপূর্ব শ্রীদান করেছে তাকে রাত্রেও অনাহারেই থাকতে হবে, আর সে দিন রাতে খেয়ে চলবে? এটা নবীনের অত্যন্ত অন্যায় বলে মনে হল।
খানিকক্ষণ পরে পেয়ারি নন্দীমশাইকে ডাকতে এলো। নন্দীমশাই, খেতে আসুন, দিদিমণি নিজে ডাকতে এসে দাঁড়িয়ে আছে। নবীন আজ লক্ষ্মীর আহ্বানও প্রত্যাখ্যান করে বললে, শুনলাম বিধবার সমস্ত দিন উপোস করে থেকেও রাত্রে কিছু খেতে নেই। বিধবার নিয়ম আমিও আজ থেকে পালন করব পেয়ারি। পেয়ারি বললে, আপনি তো আগে বলেননি, চাল নেওয়া হয়ে গেছে, ভাত ফেলা গেলে মা রাগ করবেন গো। আজ খাবেন, চলুন, কাল থেকে যা হয় করবেন। নবীন বললে, আমি খেলেও তো চাল বাঁচত না। আমি খাবো না। তোমাদের দিদিমণিকে বলো কাল থেকে আমাকে তারই হাঁড়ির হবিষ্যি 2টি করে দেবেন। যেদিন তার উপোস সেদিন আমারও উপোস। পেয়ারি মুচকি হেসে চলে গেল। পেয়ারি ফিরে আসবার আগেই লক্ষ্মী চোখের জল গোপন করে সেই তল্লাট ছেড়ে পালিয়ে গেল। নবীন যে তার প্রতি মমতার বশেই এই ক্লেশ স্বীকার করছে, এটা লক্ষ্মীর বুঝতে বাকি রইল না। মা বাপ আর স্বামীকে হারিয়ে অবধি লক্ষ্মী একদিনের তরে একজনের কাছে একটিও স্নেহের নিদর্শন পায়নি। কোথাকার কে এই পরের কাছে এমন মমতার পরিচয় পেয়ে শান্ত লক্ষ্মীর চোখের জল দুরন্ত হয়ে ছুটেছিল। কতদিনের কত কঠোর ব্যবহার সে সহ্য করেছে, কিন্তু আজ সেই অস্পষ্ট মমতার আভাসটুকুও সহ্য করতে পারছিল না। এতদিন লক্ষ্মী নিজের রান্নাটা ভাতে ভাত করেই সারত, কিন্তু নবীন তার অংশীদার হওয়াতে তাকে রোজ ডাল আর নিদেন পক্ষে একটা তরকারিও রাঁধতে আরম্ভ করতে হলো। তা দেখে গিন্নি রুষ্ট হয়ে বললেন, নবাবী যে ক্রমেই বেড়ে চলল, নন্দী মিনসে সংসারে যা রান্না হচ্ছে তা খেয়ে থাকে তো ভালো, নয়তো নিজের পথ দেখুক। এক বাড়িতে 7 হেঁসেল আমি চালাতে পারবো না। গোপেশ তারিণীকে চোখ মুটকে বললে, ক্রমশ ঘনিষ্ঠতা বাড়ছে হে তারিণী। এক বাড়ি থেকে এক হাঁড়িতে ঠাঁই হয়েছে, তারপর বাড়িময় যে ঘুঁট জটল্লা পাকতে পাকতে সারা বাড়ির হাওয়াটাকে গুমুট করে তুলছিল, তার ছোঁয়াচ অল্পে অল্পে কর্তাগিন্নির মনে গিয়েও লাগছিল। কেউ সাহস করে কর্তাগিন্নির সামনে কুৎসা আলোচনা করতে সাহস করত না বটে, কিন্তু ফিসফাস কানা ঘুষোর আভাস একটু আধটু ছিটকেও তাদের কানে গিয়ে লাগছিল। একদিন 1টার সময় লক্ষ্মীর আগমনের প্রতীক্ষায় নবীন চঞ্চল হয়ে উঠেছে। একবার লিখছে, একবার কানে কলমটা গুঁজে রেখে চোষ কাগজ দিয়ে লেখার কাঁচা কালি ছাপছে। একটু পরেই ভাঙা খড়খড়ির ফাঁকে লক্ষ্মীর পা উঁকি মেরেই চাবির শব্দে নবীনকে ডাকল। নবীন উঠে তক্তপোষ থেকে নেমে চটি জুতোর মধ্যে পা দিচ্ছে, এমন সময় গোপেশ হাসি মুখে ঘরে এসে বললে, নন্দীমশাই, বাবু আপনাকে বৈঠকখানায় ডাকছেন। এমন শুভ মুহূর্তে কি অঘটন! সে ক্ষুণ্ণ মনে চলতে যাবে, এমন সময় শুনতে পেল সেই ভাঙা জানলার ওপারে চটাস করে একটা চড়ের শব্দ আর গিন্নির চড়া গলায় গর্জন। নচ্ছার মেয়ে ছেলে, এখানে দাঁড়িয়ে তুই কি করছিস? হ্যাঁ, সাদে কি বুড়ো মিনসে বিধবা বিয়ে করবে বলে খ্যাপে? গিন্নির সেই ভীষণ জ্বর নবীনের মনের মধ্যে 5 আঙ্গুলের দাগ বসিয়ে দিল। তার জন্য লক্ষ্মীর এই লাঞ্ছনা আর অপমান, তা নিবারণ করতে যে সে প্রাণ দিতেও পারত। না, এ বাড়িতে থেকে সে আর লক্ষ্মীর দুঃখ বাড়াবে না। বাবুকে বলে সে আজই বিদায় নেবে। লক্ষ্মীকে ছেড়ে যেতে তার কষ্ট হবে খুবই, কিন্তু কথামালার ডাক ও পরচুল গল্পটার কথা স্মরণ করে নবীন মনকে সান্ত্বনা দিল। নিজের জনকেই সে ধরে রাখতে পারেনি, তা আবার পরকে ধরে রাখবে কি করে? অনেক বিচ্ছেদের দুঃখ শেষ হয়েছে, এই দুঃখ তাকে সইতে হবে।
বাবুর বৈঠকখানায় গিয়ে দাঁড়াতেই দয়াল কুণ্ডু পরম শান্ত স্বরে বললে, এই নাও তোমার এই মাসের মাইনে, আর নোটিশের দরুন 1 মাসের মাইনে আগে থাকতে। দরজায় গাড়িতে তোমার জিনিসপত্র তোলা হয়েছে এতক্ষণ। তুমি এ গাঁ ছেড়ে এখনই চলে যাও। নবীন বাবুকে নমস্কার করে যে অবস্থায় ছিল সেই অবস্থায় গিয়ে গরুর গাড়িতে চড়ল। কিন্তু কোথায় যাবে সে? কোথায় তার কে আত্মীয়, আর কোথায় বা তার ঘর বাড়ি? এদিকে নবীনকে জানিয়ে তাকে অপমান করাতে লক্ষ্মীর মর্মান্তিক বেজেছিল। এ তো শুধু তাকে অপমান নয়, এ যে নবীনকেও। তার জন্য যে নবীন অপমানিত হল, এতে লক্ষ্মী নিজেকে অপরাধী বোধ করতে লাগল। তারপর যখন জানল যে নবীনের চাকরিটা পর্যন্ত গেল, এই ভর দুপুরবেলা অভুক্ত বৃদ্ধকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, তখন লক্ষ্মীর বুক ভেঙে পড়বার মতন হল। সে লজ্জায়, দুঃখে, ক্ষোভে মাটিতে লুটিয়ে কাঁদতে লাগল। লোকে আজ যে তার এই কান্না দেখছে, তাতে তার আর লজ্জা নেই। বাবুর বৈঠকখানা থেকে নবীন বের হয়ে যেতেই গিন্নি দয়ালকে গিয়ে বললে, একটা আপদকে তো দূর করলে, আর একটা? দয়াল গম্ভীর হয়ে বললে, ওই সঙ্গেই দূর করে দিতাম, কিন্তু লোকে যাকে আমার ভাইঝি বলে তাকে অমন করে তাড়ালে আমার মুখই হেঁট হবে। নিজের কাটা কান চুল দিয়ে ঢাকা ছাড়া আর কোনো উপায় নেই এখন। গিন্নি উষ্ণ নিঃশ্বাস ফেলে বললে, শ্বশুর বাড়ি থেকে তারা এই রকম দেখেই দূর করে দিয়েছে। লক্ষ্মী জ্যাঠামশাই আর জেঠিমার কথা শুনে চোখ মুছে উঠে বসল। ওরা তাকে নবীনের মতনই তাড়িয়ে দিত, যদি তাতে ওদের মুখ হেঁট না হতো। তাড়াচ্ছে না তার প্রতি মমতা বা দয়া করে নয়, নিজেদের নিন্দার ভয়ে। এখানে যতকাল থাকতে হবে, এই কুৎসার কুণ্ঠা তাকে বহন করতে হবে। এই কথা ভাবতে ভাবতে লক্ষ্মীর অমন যে শান্ত, স্নিগ্ধ, কোমল মুখ, তা কঠোর উগ্র হয়ে উঠল। নবীন নন্দী চলে যাচ্ছে দেখবার জন্য দপ্তরখানার সব কর্মচারী, বাড়ির চাকর দাসী, গোলার দফাদার, মজুর, পাড়া প্রতিবেশী অনেক লোক এসে জড়ো হয়েছে। বাড়ির ওপরের বারান্দা থেকে বাবু আর চিকের আড়াল থেকে গিন্নিও দেখছে। গাড়োয়ান গাড়িতে গরু জুতে লাগামের দড়ি ধরে হঠাৎ করে চালাবার উপক্রম করছে। এমন সময় বাড়ির ভেতর থেকে উল্কার মতো ছুটে একেবারে পথে বের হয়ে লক্ষ্মী নবীনকে ডেকে বললে, জ্যাঠামশাই, একটু দাঁড়ান, আমিও আপনার সঙ্গে যাব। নবীন গাড়ির ছোঁয়ের ভেতর থেকে মুখ বের করে দেখল, একটি কোমল স্নিগ্ধমূর্তি তরুণী তাকে জ্যাঠামশাই বলে সম্বোধন করছে। সে তো কখনো লক্ষ্মীকে চোখে দেখেনি, কখনো তো তার কথাও শোনেনি, কিন্তু সে অন্তরের অনুভবে জানল এই লক্ষ্মী। সে গলা বাড়িয়ে ব্যাকুল ব্যগ্রতার সাথে বললে, মা লক্ষ্মী, তুমি এ লক্ষ্মী ছাড়ার সঙ্গে কোথায় যাবে মা? লক্ষ্মী গাড়ির কাছে গিয়ে বললে, আমি যাব জ্যাঠামশাই, আমি না থাকলে আপনাকে দেখবে কে? আপনার কষ্ট হবে যে। দয়াল কুণ্ডুর যেন মাথা কাটা গেল। সে তাড়াতাড়ি বারান্দা ছেড়ে ঘরে গিয়ে লুকালো। তারিণী হেসে গোপেশকে বললে, আজ নন্দীমশায়ের ঘড়িতে বড় জোরে একটা বেজেছিল হে। এখানেই শেষ হলো আজকের গল্প। গল্প পাঠে আমি রিয়া। আমাদের উপস্থাপনা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর বাংলা সাহিত্যের বিভিন্ন স্বাদের গল্প যেমন আপনারা শুনতে পান গল্প একান্তের ইউটিউব চ্যানেলে, তেমনি আমার জীবনের গল্প শুনতে পারেন গল্প একান্তের রিয়া নামের ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রোফাইলে। ভালো লাগলে ফলো করে রাখতে পারেন। খুব শিগগির ফিরছি নতুন গল্প নিয়ে।
ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প একান্তে।